দেখুন, উন্নয়নের পিপিপি মডেলের সঙ্গে আপনারা সবাই কম বেশি পরিচিত, কিন্তু আজ আপনাদের দেখাবো দুর্নীতির পিপিপি মডেল। এখানে অসাধু আঁতাত্তা পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের মধ্যে যে ত্রিফলার জোরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি, যা দেখে অনেকেই বলছেন এটা তো হিমশৈলের চূড়া মাত্র। আর এই দুর্নীতির ত্রিভুজ নিয়েই আজ প্রথম প্রশ্ন। হেফাজতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশ কর্তা, এবার ডিসিপির প্রাসাদের তালা ভাঙল ইডি, লাথি মেরে ভাঙা হলো অট্টালিকার দরজা। গত কয়েক বছর ধরে তৃণমূল নেত্রীর ছায়াসঙ্গী এই শান্তনু, তার আঙুল ফুলে কলাগাছ হওয়ার দায় কি এড়াতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? দ্বিতীয় প্রশ্ন। মিথ্যে মামলার ভয় দেখিয়ে জমি দখল, তোলাবাজির টাকায় বিপুল সম্পত্তি, স্ক্যানারের সোনাপাপ্পু থেকে শান্তনু। পুলিশ, প্রমোটার, পলিটিশিয়ানে আঁতাতে এতদিন পাহাড় প্রমাণ দুর্নীতি চলল, আর কেউ দেখেও দেখলো না। এটা কি আদৌ সম্ভব? তৃতীয় প্রশ্ন। নতুন সরকারের শপথের পর 14 দিন, খুলছে একের পর এক দুর্নীতির প্যান্ডোরার বাক্স, খুলছে পুরনো ফাইল, তৈরি হচ্ছে তদন্ত কমিশন, 9/6 শেকড় খুঁজতে অ্যাকশনে নামছে কেন্দ্রীয় এজেন্সি। এত কিছু তো হচ্ছে, কিন্তু দুর্নীতির রাঘব বোয়ালরা শেষ পর্যন্ত শাস্তি পাবে তো? চতুর্থ প্রশ্ন। অধিবেশন কক্ষে তালা, কাউন্সিলর ক্লাবে হাউস বসালেন তৃণমূলের কাউন্সিলররা। বিরোধীদের ডাকাই হয়নি অবৈধ অধিবেশন, কলকাতা পুরসভায় অনাস্থা আনার হুঁশিয়ারি বিজেপি। গেরুয়া ঝড়ে হাতছাড়া হয়েছে নবান্ন, এবার কি ছোট লাল বাড়িতেও টলমল করছে তৃণমূলের গদি? পঞ্চম প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এড়ালেন একাধিক কাউন্সিলর, মালা রায়ের বৈঠকেও গড়হাজির অনেকে। বিধানসভার বিক্ষোভে মাত্র 12 জন বিধায়ক, জেলায় জেলায় ইস্তফার হিরিক কাউন্সিলরদের। পরিবর্তনের এই আফটার শকে আদৌ অটুট থাকবে তো তৃণমূল? তবে শুরুতেই দেখে নেব শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি সহ 9 জায়গায় তল্লাশি চালালো ইডি একই সঙ্গে। দেখুন। চুরমার হয়ে যাবে আতাত, একে একে ফাঁস হবে দুর্নীতি, খুলে যাবে মুখোশ। নতুন আমলে নতুন চেহারায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। প্রভাব খাটিয়ে জমি দখল, প্রতারণা, প্রমোটার, পুলিশ, পলিটিশিয়ান মডেলে সিন্ডিকেট চালানো, এরকমই একাধিক অভিযোগে সোনাপাপ্পু মামলায় দ্রুত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সূত্র ধরে কলকাতা ও মুর্শিদাবাদ মিলিয়ে 9টি জায়গায় তল্লাশি চালালো ইডি। নতুন তথ্যের খোঁজে, নতুন সূত্র ধরে দুর্নীতির আরও গভীরে পৌঁছতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা থেকে জেলা পৌঁছে গেল তারা। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিকের বাড়িতে চলল তল্লাশি অভিযান। মুর্শিদাবাদের কান্দিতে এই হলো ধৃত ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি। শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এখানেই পৌঁছে যান ইডির অফিসাররা। এই যে বাড়িটার উপর থেকে একেবারে বাড়ির একেবারে যে সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজ কিন্তু এখনও চলছে, এবং এই সংস্কারের কাজ প্রায় 1.5-2 বছর ধরে চলছে। এবং কার্যত এটা পরিত্যক্ত একটা বাড়ি ছিল, সেই পরিত্যক্ত বাড়িকে তারা একবারে সুন্দর করে তারা সাজিয়ে তুলেছেন। যত কমপ্লেন ছিল, যত রকম ভাবে হিংসা হোক, আর্থিক দুর্নীতি হোক, সব তদন্ত হবে শুরু হয়ে গেছে। সে পুলিশ করবে, ইডি বা বাকি যে সংস্থা আছে সবাই করবে। বালিগঞ্জের ফান রোডে শান্তনু সিনহা বিশ্বাসের এক আত্মীয়ের ফ্ল্যাটে পৌঁছয় ইডি। ইডি সূত্রে দাবি, তদন্তে নেমে শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে পুলিশেরও বেশ কয়েকজন কর্মী রয়েছে। এই প্রেক্ষাপটে শুক্রবার কসবার এনকে ঘোষাল রোডে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। পুলিশে চাকরি করে, হ্যাঁ, উর্দি পড়া অবস্থায় যায়। প্রায় 4-5 বছর হবে। ফ্যামিলি রয়েছে, 2টো বাচ্চা আছে, হাজব্যান্ড ওয়াইফ থাকে। না, কারোর সাথে কথা বলে না। না, বাইক আছে, গাড়ি আছে ওনার। কলকাতার মার্কুই স্ট্রিটে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীর বাড়ি ও হোটেলে অভিযানে নামে ইডি। সূত্রের দাবি, কোনোভাবে ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখে তারা। এখন ভোটের সময় যেগুলো শুরু হয়েছিল বা ঠিক ভোট পরবর্তীতে, সেই টাইমিংগুলোই এটা নিরপেক্ষতা এবং সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে ওঠার অবকাশ আছে। ইডির তল্লাশি চলে ভবানীপুরে অতুল কাটারিয়া নামে এক ব্যবসায়ীর আবাসনে। চক্রবেড়িয়ার এই আবাসন, চক্রবেড়িয়ার আশু বিশ্বাস রোড, সেখানে এই আবাসনের ফার্স্ট ফ্লোরে থাকেন হচ্ছেন অতুল কাটারিয়া, যিনি পেশায় প্রমোটার, এবং তার সঙ্গে সোনাপাপ্পুর কোনোভাবে যোগাযোগ থাকতে পারে। এখানে কিন্তু আজ সকাল থেকে, অর্থাৎ ভোর 6টা থেকে এখানে ইডির আধিকারিকরা পৌঁছে যান। 139 নম্বর নারকেলডাঙ্গা মেন রোডের এই ফ্ল্যাটে থাকেন সঞ্জয় খৈতান নামে এক ব্যবসায়ী। এখানেও পৌঁছন
ইডির অফিসাররা। এখানে কাপড়ের একটি কারখানা রয়েছে যেখানে রেডিমেড কাপড় তৈরি করা হয় এবং তারা তাদের যে তথ্য অনুসন্ধান সেটা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাইরে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছেন। এসে বললো এই ঘরটা কে থাকে, তো আমি বললাম স্যার ঘরে কে থাকে জানি না, ঘরে একটা কারখানা আছে, এইটুকুনি। তো বলার পর ওনারা এখানেই বসেছিল, তো ওনারা কি পারপাস এসে সেটা আমরা জানি না। রয়েড স্ট্রিটে ইডি তল্লাশি চালায় শেখ মোহাম্মদ আলী ওরফে রাজু নামে এক ব্যক্তির হোটেলে। মোহাম্মদ আলী ওরফে রাজু তাকে ডাকা হয়েছে। এই যে হোটেল দ্য কর্পোরেট হোটেল, এই মালিকের একাধিক হোটেল রয়েছে, অন্তত 3টি হোটেলে খোঁজ ইডি আধিকারিকরা পেয়েছেন। সেই হোটেলগুলোতে কিভাবে টাকা ইনভেস্ট হতো, কারা ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টে যারা করেছেন তাদের মধ্যে কি অভিযুক্তরা কেউ রয়েছেন অথবা অন্য কোনো প্রভাবশালী, সেই লিঙ্কগুলো এখানে খোঁজা হচ্ছে। দুর্নীতির শিকড় আর কত গভীরে রয়েছে? বিষ বৃক্ষের ডালপালা কারা? গাছের কোথায় কে লুকিয়ে রয়েছে? সবাইকে খুঁজে বার করতে চাইছে ইডি। সুকান্ত মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গোটা রাজ্য জুড়ে একসঙ্গে 9টা জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি রেড। যা হচ্ছে, যা হয়েছে, যা হতে পারে সব দেখাবো। কিন্তু এই রেডের আসল শেকড় খুঁজে পেতে হলে আমার সঙ্গে আপনাদের পিছিয়ে যেতে হবে পাক্কা 3 মাস 3 সপ্তাহ। এবছরের 1 ফেব্রুয়ারি, একটা রবিবারের সন্ধে, পরপর বোমাবাজি, একের পর এক বিস্ফোরণের শব্দে সেদিন কেঁপে উঠেছিল দক্ষিণ কলকাতার কাঁকুলিয়া রোড। আলিপুর আদালতে জমা দেয়া পুলিশের রিপোর্টে বলা হয়েছিল এই অশান্তির কারণ নাকি নেহাতি ব্যবসায়িক শত্রুতা। ওই সোনা পাপ্পু গোষ্ঠী এবং বাপি হালদার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষেই নাকি এই অশান্তি হয়। ঘটনার পর একাধিক মামলা হলেও সোনা পাপ্পুর টিকিটাও খুঁজে পায়নি পুলিশ। অথচ সোনা পাপ্পু প্রকাশ্যে ফেসবুক লাইভ করে যাচ্ছিল। এবং পুরো খেলাটা ঘুরে গেল যখন বিধানসভা ভোটের আগে সোনা পাপ্পু সংক্রান্ত সবকটা মামলা হাতে নিল ইডি। শুধুমাত্র যে সোনা পাপ্পু 18ই মে গ্রেফতার হলো তাই নয়, আসলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের হলো। সামনে চলে এলো পুলিশ, প্রমোটার, পলিটিশিয়ানদের ভয়ঙ্কর নেক্সাস। স্পষ্ট হয়ে গেল 110 দিন আগে ওই 1 ফেব্রুয়ারি কাঁকুলিয়া রোডের ওই বোমাবাজি আর সংঘর্ষ নিছক গ্যাংওয়ার বা এলাকা দখলের লড়াই ছিল না। এ রাজ্যের বহু কেষ্টবিষ্টু এই অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে একেবারে সরাসরি যুক্ত। পুলিশ কর্তা গ্রেফতার হলো, প্রমোটার গ্রেফতার হলো, তারপর ক্রিমিনালরাও ধরা পড়ছে। কিন্তু এবারই তো অগ্নি পরীক্ষা। আসলে অন্তরালে থেকে যে রাজনীতিবিদরাই নেক্সাসটা চালাতো, টাকার বকরা যাদের বাড়িতে পৌঁছতো, সেই তৃতীয় পি মানে পলিটিশিয়ানদের কাছে কি আদৌ ইডি পৌঁছতে পারবে? স্টুডিওতে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি বলেন? নমস্কার। যে প্রশ্নগুলো আপনারা করেছেন এটা এই বাংলার লক্ষ 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 কোটি কোটি মানুষের মনের প্রশ্ন। পি কিউ আপনারা যেটা বলেছেন, পুলিশ আজকে প্রমোটার এবং পলিটিশিয়ান, তার সাথে বলো চোর, ছ্যাচর, ডাকাত সব যুক্ত হয়ে গেছে। আমাদের পুলিশের চাকরিতে আমরা যেটা দেখেছি, প্রথম আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল সেটা পুলিশ সাব ইন্সপেক্টর বলুন, আইপিএস বলুন, নট অনলি পুলিশ ডিউটি হচ্ছে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম, দে আর অলসো দ্য গার্জিয়ান অফ দ্য লিবার্টি অ্যান্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। এবং শুধু তাই নয়, পুলিশের কাজ হচ্ছে দুষ্কৃতিকুল যাতে সমাজে আবর্জনা বিস্তার না করতে পারে তার প্রথম দেখা। সুমনবাবু, ইট ইজ মোস্ট আনফর্চুনেট, আই এম এক্সপ্রেসিং মাই গ্রিভেন্সেস। একজন পুলিশ অফিসার, এই যে আপনারা প্রথম বলছেন যে ডিসি যে হয়েছে, তার বাড়ি হচ্ছে গিয়ে কান্দিতে, কান্দি রাজ কলেজে আপনারা যদি আপনারা খোঁজ দেন দেখবেন তার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিন্তু আমি শুধু ভাবি যে এই ছেলেটি শান্তনু সিনহা বিশ্বাস আজকে যখন নাকি কালীঘাট থানায় এলো, প্রথম শুরু হয়ে গেল তার অধোগতি এবং চরম অবনতি। আমি মনে আজকে এই প্রশ্নটা খুব জাগে যে কালীঘাট থেকে স্টোন থ্রো ডিস্টেন্স হচ্ছে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আমাকে বলুন তো, যে ওখান থেকে একজন কালীঘাটের একজন সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, ইন্সপেক্টর থেকে এসি, এসি থেকে ডিসি হচ্ছে, তাহলে কালীঘাটে ওখানে যদি আজকে মুখ্যমন্ত্রী তাকে যদি আজকে কন্ট্রোল না করতে পারে, তাহলে হোল ওয়েস্ট বেঙ্গলের 23টা আজকে ডিস্ট্রিক্টে পুলিশকে কি করে কন্ট্রোল করবে? আমার প্রশ্নটা এই জায়গাটায় রয়েছে যে এত যে চরম অধোগতি রয়েছে, এর মধ্যে আপনি যেটা বলেছেন, আপনি কি নিশ্চিত যে কন্ট্রোল করতে আদৌ উনি চেয়েছিলেন? না, সেটা তো আমরা এখন দেখতে পাচ্ছি, ইট ইজ নাও ক্রিস্টাল ক্লিয়ার।
আজকে সর্বস্তরে যে দুর্নীতিটা, এই দুর্নীতির আজকে হচ্ছে 80% টাকা আজকে ক্যাপাসিটিতে চলে যাচ্ছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তা নয়তো এত অধোগতি হতে পারে না। যেভাবে পলিটিশিয়ান অ্যান্ড গিভিং ওয়ান এক্সাম্পল সম্প্রতি সুজিত বসু, আপনি আমাকে বলুন সুজিত বসু দীর্ঘদিন ধরে শ্রীভূমিতে যে অত্যাচার করে আসছে, এটা কি আজকে কেউ জানতে পারছে না? আপনি আমাকে বলুন, আমি শাহজাহানের গল্প বলবো না, আমি আজকে ফলতার ঘটনা বলবো না। আজকে সার্ভিলিয়েন্স রয়েছে, পুলিশের যে এতগুলো ইউনিট রয়েছে, ভিজিলেন্স রয়েছে, চতুর্দিকে চোখ বুজে আছে কেন? কারণ হচ্ছে আমার টাকা চাই, আমার এলাকা কন্ট্রোল করো, যা খুশি চাই, আমার অর্থ চাই। এইটা কি আজকে পুলিশ ভাবি? আজকে একটা সরকারের এইটা হচ্ছে আইডিওলজি? এইটা হচ্ছে আজকে আপনি আমাকে বলতে চাচ্ছেন? কারণ আমরা যে একটা ইলেকশন দেখেছি যে 93% থেকে 95% হয়েছে, সেইখানে আজকে মানুষের মনের আবেগটা কিন্তু আজকে বিস্ফোরিত হয়েছে। শেষ করছি একটা কথা বলে, মেয়েরা নারীরা যখন চোখে কাজল দেয় না, তখন চোখ বৃদ্ধি হয়, খুব সুন্দর লাগে। সেই কাজল যখন সাদা পাঞ্জাবিতে লাগে, ক্যালকাটা পুলিশে ইউনিফর্ম সাদা লাগে, সাদা শাড়িতে লাগে, সুমনবাবু খুব খারাপ দেখায়, মানুষের কাছে লজ্জায় তখন এগো যেতে পারে না। পুলিশের আজকে যে চারিত্রিক অধপতি আমরা দেখতে পাচ্ছি, আমরা পুলিশে চাকরি করেছি, আমরা রাস্তায় ঘাটলে মানুষ সই নেয়। আর আজকে শান্তনু বিশ্বাস যেভাবে বাড়িঘর করেছে, আপনি আমাকে বলুন, কান্দিতে ওখানে অঞ্চল পঞ্চায়েত প্রধান নেই, বড় কমিটির চেয়ারম্যান নেই, এমএলএ নাই, এমপি নাই, কেউ দেখছে না? একটা ছেলে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে কোটি কোটি টাকা আজকে রাজপ্রসাদ কি করে করছে? চোখ বুঝে আছে। কারণ তুমি যা খুশি করো, টাকা আমাকে পাঠাও, আমার টাকা দরকার, যা খুশি তাই করে যাব। এইভাবে একটা রাজ্য চলতে পারে না। ইট ইজ ডিসগ্রেসফুল, ইট ইজ পেইনফুল, ইট ইজ শেমফুল ইন দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। বেশ, উনি প্রাসাদের কথা বললেন। অরিন্দমদা যে প্রাসাদ বা কোট আনকোট রাজপ্রাসাদের কথা বলছেন, কান্দির সেই রাজপ্রাসাদের চেহারাটা ঠিক কীরকম? আমরা অতীশ সিনহার প্রাসাদ দেখেছি, তার পূর্বপুরুষের প্রাসাদ, বহুবার পেশাদার কারণে সে জায়গায় যেতেও হয়েছে, কিন্তু এই প্রাসাদ নিঃসন্দেহে একটা নতুন অভিজ্ঞতা। দেখুন, প্রথমে ভাঙা হলো তালা, তারপর লাথি মেরে খোলা হলো দরজা। মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এভাবেই প্রথমে ভাঙা হলো তালা, তারপর কার্যত সিআইডি সিরিয়ালের দয়ার ধাঁচে লাথি মেরে ভেঙে ফেলা হলো বাড়ির দরজা। তবে বাড়ি বললে ভুল হবে, এ যেন অট্টালিকা, প্রাসাদ, রাজকীয় সব ব্যাপার স্যাপার। শুক্রবার সকাল 7টা নাগাদ কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়িতে পৌঁছয় ইডি, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একের পর এক যে ঘর কার্যত তালা ভাঙা হচ্ছে এবং তারপরে সেখান থেকে নথি সংগ্রহ করছেন। ইডি আধিকারিকরা রয়েছেন একতলা এবং দোতলা। আমরা এই 3 তলার ছাদে রয়েছি এবং ছাদ থেকে এই বাড়িতে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা একেবারে এখানে গার্ড দিচ্ছেন, কাউকে ভিতরে আসতে দিচ্ছেন না। 2-3 বছরে কার্যত ধ্বংসস্তূপ থেকে রাজপ্রাসাদ, পুরনো পাঁচিলের ওপর নতুন করে 4 ফুট উঁচু পাঁচিল, তার উপর কাঁটাতার, বাড়ির একপাশে পুকুর, সেই পুকুর পাড় সিসি ক্যামেরায় মোড়া। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকে এই বাড়িতেই বেড়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সদ্য প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের। শান্তনু সিনহা বিশ্বাসের দিদি গৌরী সিনহা বিশ্বাস কান্দি পুরসভার প্রায় 10 বছরের কাউন্সিলর, বর্তমানে তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান। স্থানীয় সূত্রে খবর, প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়া এই পৈতৃক বাড়িতে একাই থাকতেন তিনি, যেখানে কাউন্সিলরকে সমস্যার কথা জানাতে আসতেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গত 2-3 বছরে হঠাৎ করে এই বাড়ির ভোল পাল্টে যায়। সূত্রের খবর, সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এই বাড়িতে বাইরের লোকজনের ঢোকা বেরোনো। একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। বাড়িতে 30টি ঘর, প্রায় সব ঘরে এসি বসানো হয়েছে গ্রানাইট পাথর। বাড়িতে এখনো চলছে নির্মাণ কাজ, তৈরি হচ্ছে বিশাল মন্দির, রয়েছে আমবাগান। বাড়ির যে প্রাচীল, সে প্রাচীল শুধু উঁচুই করা হয়নি, তার উপরে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে আরও উঁচু করে, প্রায় 12 থেকে 15 ফিট উচ্চতায় চারিদিকে গোটা বাড়িটাকে ঘিরে রাখা হয়েছে। বাড়ির ভিতরে কি হচ্ছে এটা কিন্তু এলাকার মানুষজন জানতে পারতেন না।
গত 14ই মে সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। 19 এপ্রিল প্রথম দফা ভোটের 3 দিন আগে বালিগঞ্জের ফান রোডে কলকাতা পুলিশের তৎকালীন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের 2টি ঠিকানা এবং শেক্সপিয়ার সরণিতে তার ছেলের লার্নিং হাবে পৌঁছয় ইডি। জমি ব্যবসা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে অভিযান চালায় ইডি। এই মামলার সূত্র ধরে বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিসে এবং বেহালায় ওই সংস্থার এমডি জয় এস কামদারের বাড়িসহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। আদালতে পেশ করা নথিতে ইডি দাবি করে তদন্তে নেমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি টাকা লেনদেনের হদিশ পাওয়া গেছে, যেখানে দেখা গেছে জয় এস কামদারের অ্যাকাউন্ট থেকে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে 2.5 কোটি টাকা গেছে। জিজ্ঞাসাবাদে জানা যায় কান্দির এই বাড়ি সংস্কারের জন্য সেই টাকা পাঠানো হয়েছিল। এই সেই বাড়ি, জীর্ণ বাড়ি থেকে চোখ ধাঁধানো অট্টালিকা কয়েক বছরের মধ্যে। কিন্তু কিভাবে, কোথা থেকে এলো টাকা? রাজীব চৌধুরী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, লাথি মেরে দরজা ভাঙা হচ্ছে। স্থানকাল পাত্রটা নিশ্চয়ই পাল্টে গেছে, ইস্যুটাও ভিন্ন, কিন্তু এই দৃশ্য দেখে আমাদের মধ্যে স্টুডিওতে একজন বলতেই পারেন যে ধর্মের কল বাতাসে নড়ে। আজকে কান্দির পাশে রাখুন সেদিনের সন্তোষ মিত্র স্কোয়ার, 22 মের পাশে রাখুন 2021 সালের 13ই আগস্ট। আমি একবার পাশাপাশি দুটো ছবি দেখে নিই। প্রায় পাড়ার মধ্যে মুচিপাড়া থানা থেকে আসা বিরাট বিরাট সব বীর পুলিশের বাহিনী লাথি মেরে ঢুকে পড়ল, দরজা ভেঙে সজল ঘোষকে গ্রেফতার করলো। আজ মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের গ্রেফতার হওয়া ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে এইভাবেই দরজা ভেঙে ঢুকলেন। ডান দিকের উইন্ডোতে আপনারা দেখলেন ইডি আধিকারিকরা। সজল আজ যখন দেখছে যে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের দরজায় অবশেষে লাথি পড়ছে, তখন কিন্তু সজলদের দায়িত্বটা আরও বেড়ে যায় যে দুর্নীতির মাথা পর্যন্ত এই সমস্ত অভিযানগুলো পৌঁছবে তো। সজল, প্রথমে আমি হাত জোড় করি, ওই শান্তনু আর সজল দুটো দরজা লাথি দুটো মেলালা, দুটো দরজা শান্তনু আর সজল মেলাইনি। আমার পৈতৃক বাপ ঠাকুরদার দরজা আর এদের তোলাবাজির দরজা, আর এরা অনেক দরজাতেও মাল দিয়ে এসছে। আপনি নিশ্চিত থাকুন, আমি বিশ্বাস করি। আপনি প্রশ্ন করছেন মাথা অবধি পৌঁছবে কিনা। এই যে মই যেমন একটা একটা করে নিচের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, জানবেন আপনার এখন মই বেয়ে ওপরে ওটা শুরু হয়েছে লক্ষ্য মাথায়, লক্ষ্য মাথায়। এসব শান্তনু, তারপর শান্ত কি, এদেরকে নিয়ে আমাদের কোনো লক্ষ্য নেই, কারণ এরা হচ্ছে দাবার বোড়ে। এই শান্তনু বিশ্বাস না কি সিনহা বিশ্বাস, এটা যে কোনো লোককেই তৈরি করে দেওয়া যায় যদি সরকার মনে করে। এরা হচ্ছে পেপার টাইগার, যাকে খুশি বানিয়ে দিতে পারেন, কিন্তু সেটা নয়। কিন্তু যে বানিয়েছে তাদের মুক্তি নেই। দাদা, 21 সালে তো আমরা হেরেছিলাম। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুবরাজ, সেনাপতি কার্তিক ঠাকুর, যেখানেই যে নামেই ডাকুন, ঠিক এই জায়গাতে 5 বছর আগে ছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা। তারা তো ঘরে ঢুকে থাকেনি, তাদের দরজায় কেউ বোমা মারতে পারে, তাদের দরজায় কেউ ইট মারতে পারে, কেউ তাদের দরজায় দাঁড়িয়ে মা বোন তুলে গালি দেয়নি, কেউ তাদের দরজায় দাঁড়িয়ে এইটা করে দিয়ে আসেনি। এইটা হচ্ছে মানুষের জাতীয় ঘৃণাস্থল হয়ে উঠেছে। যেমন মন্দির থাকে না, উপাসনার জায়গা, আপনি বইয়ের ওপর রাগ হয়েছে, কোথায় গিয়ে ওগড়াবেন? ওই বাড়ির সামনে গিয়ে দুটো লাথি মেরে এসো। আপনার ধরুন কোথাও আমার কলিকের ওপর রাগ হয়েছে, বসের ওপর রাগ হয়েছে, দুটো লাথি ওই বাড়ির সামনে, দুটো গালাগাল পাশের গলিতে ঢুকে গিয়ে। এই যে জায়গাটায় বাংলার মানুষকে নিয়ে এসেছেন যিনি, উল্টোভাবে যদি ভাবেন আজ থেকে 11 বছর আগে তিনিই ছিলেন বাংলার মানুষের মনের মণিকোঠায়। অগ্নিকন্যা থেকে ঘুগ্নিকন্যা হতে মাত্র 15টা বছর লেগেছে, কিন্তু ঘৃণার কন্যা, ঘৃণার পরিবার হয়ে দাঁড়িয়েছে এই পরিবার। আপনি নিশ্চিত থাকুন, লক্ষ্য মাথা, আর কোনো ডান্দিক মাদিক কাঁধ গলা ওসব কিছু লক্ষ্যই না। আপনি নিশ্চিন্তে থাকুন, পৌঁছবেই পৌঁছবে। এবং আদি অনন্তকাল না, 2026 সালের মধ্যে যা স্পিড দেখছি ঢুকে যাবে মনে হয় জায়গা মধ্যে।
এরপরে অবধারিতভাবে অর্কর কাছে আসতে হবে, কিন্তু তার আগে এই যে ত্রিভুজটা, এই পিপিপি মডেল ঠিক কিভাবে এখনো পর্যন্ত ইডি কোর্টে যা যা বলেছে তাতে কিভাবে আঁকার চেষ্টা করছে, তথ্য প্রমাণ দিয়ে অবশ্যই আদালতে প্রমাণ করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত ত্রিভুজটা কিভাবে আঁকছে ইডি দেখুন তো। বড় বড় বাড়ি, বড় ব্যবসা, কোটি কোটি টাকা। আপাত দৃষ্টিতে কেউ আইনের রক্ষক, কেউ ব্যবসায়ী, কিন্তু অভিযোগ তারাই চালাচ্ছিলেন অসাধু কাজকর্ম, বেআইনি কাজকর্মের আখড়া। মানুষকে ভয় দেখিয়ে তুলছিলেন ফায়দা, কিন্তু হঠাৎই পর্দাফাঁস। প্রমোটার, পুলিশ, পলিটিশিয়ান, এ যেন দুর্নীতির ত্রিভুজ। কোটি কোটি টাকা প্রতারণার পিপিপি মডেল। সোনাপাপ্পু মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সূত্র ধরে শুক্রবার একযোগে যখন 9টি জায়গায় ম্যারাথন তল্লাশি চলল, তখন সামনে উঠে এলো দুর্নীতির এই পিপিপি মডেল। গত 15ই মে আদালতে ইডি দাবি করে জমি দখলের জন্য প্রমোটার, পুলিশ, ক্রিমিনালের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন ধৃত ব্যবসায়ী জয় এস কামদার ও শান্তনু সিনহা বিশ্বাস। তাতে কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মীও যুক্ত ছিলেন। সেই সূত্র ধরে এদিন শুক্রবার কসবার এনকে ঘোষাল রোডে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলিশার বাড়িতে পৌঁছয় ইডি। ইডি সূত্রে খবর, কনস্টেবল হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন এই পুলিশ অফিসার। বর্তমানে এসআই পদে কর্মরত রুহুল আমিন আলিশা কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে রয়েছেন। তবে পুলিশ মহলে তিনি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একটা সময় কর্মরত ছিলেন হেয়ার স্ট্রিট থানা ও শেক্সপিয়ার সরণি থানায়। এমনকি কলকাতা পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়কও ছিলেন এই রুহুল। এদিন সকাল 6টা থেকে এখন প্রায় 11:30 বেজে গেছে। 5.5 ঘন্টা ধরে এই যে দোতলা বাড়ির বিভিন্ন ঘরে সার্চ অভিযান চালানো হচ্ছে এবং যিনি এসআই যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে বাড়িতে রয়েছেন। তার ব্যাংকে যাবতীয় ট্রানজ্যাকশন খতিয়ে দেখা হচ্ছে, কারণ বারবার এই ব্যাংকের ট্রানজ্যাকশন ইডি এই কারণে বলছে যে শেষ 2 থেকে 3 বছরে মোটা টাকার লেনদেন হয়েছে এবং এতে প্রপার্টি কিন্তু যে বেতন রয়েছে তার থেকে অনেকটাই বেশি। কেন্দ্রীয় এজেন্সি আদালতে রিপোর্ট দিয়ে দাবি করেছে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সূত্রে পুলিশে ব্যাপক প্রভাব ছিল ব্যবসায়ী জয় কামদারের। 1 এপ্রিলের তল্লাশিতে জানা যায় জয় এস কামদার নিয়মিত পুলিশ অফিসারদের উপহার পাঠাতেন। ইডির দাবি, অফিসে তল্লাশিতে জয় এস কামদারের এক কর্মীর একটি ডায়েরি বাজেয়াপ্ত হয়, যেখান থেকে অনেকে উপহার পাঠানোর কথা জানা গেছে। কোর্টে দেওয়া রিপোর্টে ইডির আরও দাবি, বাজেয়াপ্ত ডায়েরি থেকে জানা গেছে শান্তনু স্যারকে উপহার পাঠানো হয়েছিল। শান্তনু সিনহা বিশ্বাসের মদতে জয় এস কামদার একাধিক বেআইনি কাজে জড়িয়েছিলেন। কোর্টে পেশ করা রিপোর্টে ইডি আরও দাবি করেছে জয় এস কামদারের অফিস থেকে বাজেয়াপ্ত ডিজিটাল ডিভাইস থেকেও অনেক তথ্য মিলেছে, সেখানে শান্তনু তাকে পাঠাতে হবে। 18 জানুয়ারি 2024-এ ফাইল শান্তনু স্যারকে দেওয়া হয়েছে মতো মন্তব্যও ছিল। তদন্তে সামনে এসেছে শান্তনু দায় ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। এটা তো তোমার সেই পিপিপি মডেল। আমি বারবার বলেছি পলিটিকো ক্রিমিনো পুলিশ নেক্সাস, এটা তো বারবার প্রমাণিত ফ্যাক্ট। মানে সোনাপাপ্পুর মতো ক্রিমিনাল বা শান্তনুর মতো পুলিশ অফিসার এবং পলিটিশিয়ান যারা আছে তাদের মদত না থাকলে এটা হতে পারে না। এই ট্রায়াঙ্গেলের মাথা কে নষ্ট করেছে এদের? এই যে ত্রিভুজটা কে তৈরি করে দিয়েছে, কে তার রচয়িতা, তাকে ধরতে হবে। ইডি সূত্রে আরও দাবি, এই চক্রে জড়িত ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলরদের একাংশও। পুলিশ ও ক্রিমিনালদের নিয়ে রীতিমতো তোলাবাজির চক্র চালাতেন কাউন্সিলররা। এলাকায় প্রমোটাররা কোনো কাজ করতে গেলে তোলা দিতে হতো কাউন্সিলরকে। টাকা পাওয়ার পর তাদের অনুমোদিত সিন্ডিকেটের থেকে নির্মাণের সামগ্রী না কিনলে মোটা অঙ্কের জরিমানা দাবি করা হতো। আর এই পুরো চক্রে মদত দিত পুলিশ। পশ্চিমবঙ্গে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা শুধু শহরাঞ্চলে নয়, গ্রামাঞ্চলেও কিন্তু একইভাবে এই ত্রিভুজ বা করাপশনের যে নেক্সাস সেটা কাজ করছে। ফলে সব জায়গায় টাকার লেনদেন এবং রাজনৈতিক ক্ষমতার লেনদেন, এইটার জন্য আজকে কিন্তু এই নেক্সাসটা আমাদের পশ্চিমবঙ্গের সুনামটা নষ্ট করে দিয়েছে। এই কালো চক্রের সঙ্গে জড়িত সবাইকে কি গারদে ঢোকাতে পারবে ইডি? অরিত্রিক ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। দেখুন, সোজা কথা সোজাভাবে বলা উচিত। প্রভাবশালী পুলিশ কর্তা যিনি অষ্টপ্রহর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে গত 15 বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী ছিলেন, তখন যদি দেখা যায় সেই পুলিশ কর্তার মূল মোডাস অপারেন্ডি তোলাবাজি এবং সেই তোলাবাজি করে বিপুল সম্পত্তি আর বিরাট প্রাসাদ তৈরি হচ্ছে, তাহলে তো বলতেই হয় ডাল মে কুচ কালা হ্যায়।
ইডির আদালতে দেয়া তথ্য অনুযায়ী বেছে বেছে প্রবাসী এবং প্রবীণ নাগরিকদের টার্গেট করত ব্যবসায়ী জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাসের এই সিন্ডিকেট। প্রথমে জমির মালিকদের সব শর্ত মেনে চুক্তি করিয়ে নিত এই সিন্ডিকেট, কিন্তু পরে চুক্তি অনুযায়ী টাকা দেয়া হতো না। উল্টে এই প্রমোটার মালিকদের বিরুদ্ধেই থানায় মিথ্যে অভিযোগ ঠুকতেন। তখনই আসরে নামতেন আসল খেলোয়াড়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। তার নির্দেশে জমি বাড়ির আসল মালিকদের, যাদের অনেকে প্রবীণ নাগরিক, থানায় ডেকে চাপ দেয়া হতো দিনের পর দিন। সঙ্গে সমান্তরালভাবে চলতো সোনা পাপ্পুর মতো দুষ্কৃতীদের লাগাতার হুমকি। এভাবেই চলতো ওই পুলিশ, প্রমোটার এবং ক্রিমিনালদের সিন্ডিকেটের ত্রিফলা, একেবারে সংগঠিত অপরাধ। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর ঘনিষ্ঠতম পুলিশকর্তা দিনের পর দিন এই জিনিস চালাচ্ছে, আর নেত্রী কিছু জানতেন না। অর্ক, এটা কি বিশ্বাসযোগ্য? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে কোনো ঘটনাকে, যে কোনো জিনিসকে মুখ্যমন্ত্রীর সাথে অ্যাড করে দেওয়া বা মুখ্যমন্ত্রীকে জানতে হবে, মুখ্যমন্ত্রীকে রিয়্যাক্ট করতে হবে, এটা আমার মনে হয় এটা একটা ঠিক। হ্যাঁ, যেহেতু আমি বলছি যে কোনো জিনিস নয়, যিনি পাশে, যিনি ছায়া সঙ্গী, যিনি সবসময় বাড়িতে থাকছেন। আমি যদি শান্তনু সিনহা সম্পর্কে জানি, তিনি বোধহয় কালীঘাটের ওসি ছিলেন, পরবর্তীকালে ডিসি হয়েছিলেন এবং অনেক পরে কিন্তু তাহলে আমায় বলতে হয় অর্ক, তুমি কিছুই জানো না। মানে আমি বলছি যে কোনো মুখ্যমন্ত্রীর ফুটেজ দেখে নাও, ইনক্লুডিং আওয়ার ইন্টারভিউ, পাশে তিনি অ্যাবসলিউটলি। কিন্তু তিনি তো একজন পুলিশ কর্তা, তিনি তো হ্যাঁ, পুলিশের সেই কাজ পাশের করছেন। পুলিশ কর্তাটা কি করছেন এটা মুখ্যমন্ত্রী জানবেন না? মুখ্যমন্ত্রীর সঙ্গে এটা মারাত্মক বলে আজকে ভুলে যাও। আজকে ভুলে যাও, আজকে শুভেন্দু অধিকারীর পাশে যে পুলিশ কর্তা, তার বিরুদ্ধে যদি তোলাবাজির অভিযোগ ওঠে এবং 4 জন লোক কমপ্লেন করে, এই প্রশ্ন সজলদের ফেস করতে হবে না যে মুখ্যমন্ত্রী জানতেন না আপনার পাশের পুলিশ কর্তা কি করে বেড়াচ্ছেন? এবং বছরের পর বছর, আমি ডেট দেব, 2022 থেকে 24 তো কোর্টে ইডি তথ্য প্রমাণ দিয়ে প্লেস করেছে। পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমি এই ছায়াসঙ্গীর পার্টের আগে একটা বেসিক আলোচনা করি, সেটা হচ্ছে যে ইডি ডাকতে শুরু করলো শান্তনু সিনহা বিশ্বাসকে, 2-3 বার ডাকলো, তারপরে এপ্রিল মাসে ইলেকশনের আগে ডাকলো, আলটিমেটলি অ্যারেস্ট করলো, যে প্রসিজিয়ারে গেছে। বাট এখনো সময়টা তাকে পাওয়াই গেল না, তিনি ফেরার হয়ে গেলেন। হ্যাঁ, তিনি অ্যাভেলেবল ছিলেন না। যাই হোক, তো হোয়াট ইজ দি সিচুয়েশন ইজ, তারপরে লুকআউট সার্কুলার ইস্যু হলো, হ্যাঁ, লুকআউট নোটিশ, এবং আলটিমেটলি উনি গিয়ে অ্যাপিয়ার করলেন, উনি গ্রেপ্তার হলেন। ইট ইজ ওয়ান পার্ট। এখানে ইডি গ্রেপ্তার করছে, ইডি বিভিন্ন জায়গায় যাচ্ছে, ইডি গিয়ে কারুর বাড়িতে লাথি মেরে ভেঙে ঢুকছে, এক্সেট্রা। এরকম ঘটনা আমরা আগেও দেখেছি। ইডি অন্য লোকের বাড়িতে গেছে, কারুর বাড়ি থেকে টাকা পেয়েছে, কোনো জায়গায় সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিডিও খতিয়ে দেখার জন্য। আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি আপনারা এখানে আলোচনা করেছেন, আর্কাইভ হয়েছে, ইতিহাস হয়েছে, দ্যাটস ইট। আলটিমেটলি যতক্ষণ না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো চার্জশিট দেবে, সেই চার্জশিটটা তুলে সেটা ব্যবহার করা যাবে, সেই চার্জশিটটা ওই ফাইলের তলায় পড়ে থাকবে না, তার পর্যন্তই আলোচনা করার কোনো মানেই হয় না। গেল সব চলে গেল, সব ভেঙে গেল, সব নষ্ট হয়ে গেল। এই প্রশ্ন তোমাদেরও জবাব দিতে হবে। ঠিকই তো, আলটিমেটলি দিদি প্রাক্তন। আরেকটা কথা, কথায় কথায় বলা হচ্ছে ক্যামাক স্ট্রিটে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, কথায় কথায় বলা হচ্ছে মমতা ব্যানার্জিকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এত দিনের ধরে প্রধানমন্ত্রী আছেন, বিজেপি ক্ষমতায় আছে, ডবল ইঞ্জিন সরকার হয়ে গেছে, সমস্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আইবি সমস্ত কিছু আছে, কিন্তু করার কিছু নেই। হয়ে গেছে, বেশ বেশ, আমি যাব, কিন্তু তার আগে সজল, আমার বক্তব্য হচ্ছে যে আলটিমেটলি কি দাঁড়ালো? এই দিদিমণি কালীঘাটের এপার থেকে ওপারে যাওয়ার অপেক্ষায়, আর কি হয়েছে? সুলভ শৌচালয় বানিয়ে দিয়েছে শান্তিনিকেতনটাকে, বলছি সুলভ। আরে ভাই, যিনি বলেছিলেন 50টা সিট পাবে না, যিনি বলেছিলেন যিনি বলেছিলেন জনতা পার্টির লোক একই কথা বলতেন 1980 তে, আরে ভাই এই তো মুশকিল। এটাই হবে, আবার 2000, আরে আর হতে হবে না। 2026 নির্বাচনে যিনি দাঁড়িয়ে বলেছিলেন আমি মুখ, তার মুখ শুদ্ধ আগের বারে পড়েছিল, এবার নিজের পাড়ায় পড়েছে। আরে নিজের পাড়ায় বুথে ভোট পাইনি, নিজের বুথে যে জিতিনি, সে আবার বড় বড় কথা বলে। আমি বলছি একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে এজেন্সির কনভিকশন রেট। এই পার্টে কিন্তু প্রশ্নটা রয়ে গেল। কিন্তু অরিন্দমদার কাছে যাব যে, হ্যাঁ অর্কবাবু, আপনি যে কথাটা বললেন, আপনি আমাকে বলুন তো, ইডি যদি বা কেন্দ্রীয় সংস্থা যদি আজকে অ্যারেস্ট না করতো, তাহলে পার্থ চট্টোপাধ্যায় এতদিন থাকতে পারতো জেলে?
তো এই যদি অ্যারেস্ট না করতে পারো, অনুব্রত মণ্ডল তিহার জেলে এতদিন থাকতে পারতো? এতদিন গ্রেপ্তার করে দাঁড়ান, দাঁড়ান, জেলে দাঁড়ান, রাখাটাই কি দাঁড়ান, ultimate? আমাকে বলতে দিন, প্লিজ বলতে দিন। কুণাল ঘোষকে কি করলেন? আমি আমাকে একটু বলতে দিন। কুণাল, এক মিনিট দাঁড়ান, এক সেকেন্ড অনুরোধ করছি। কুণাল ঘোষের ক্ষেত্রে কি হলো? না, কুণাল ঘোষকে কে ধরেছিল? খুব ভালো কথা। আরে ভাই, যে কুণাল আপনার এমএলএ, মুখ্যমন্ত্রী হেরো, সেই কুণাল ঘোষ এমএলএ, আপনি হেরো। আমাকে প্লিজ আচ্ছা, এবারে অরিন্দম দা, বেশ প্রসিডিয়ারে আমরা আটকে থাকবো না। হ্যাঁ, পিএমএলএ একটা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আন্ডার সেকশন 50 and 17A আপনি দেখে নিন। আজকে যে ব্রেকিং ওপেন দ্য প্যাডলক তার অধিকার আছে, কিন্তু আপনি আমাকে বলুন, স্টেট পুলিশ যদি আজকে তদন্ত করতো তাহলে এতদিন কি আপনি জানেন ইডি কি নিয়ম হচ্ছে গিয়ে পিএমএল অ্যাক্টে 60 ডেজের মধ্যে কিন্তু চার্জশিট দিতে হয়। আপনি দেখুন 60 ডেজ দিয়ে দিয়েছে, কাকুর এগেনস্টও দিয়ে দিয়েছে, কিন্তু এটা যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যখন বলেছিল ভারতীয় বিচার ব্যবস্থা টোটালি প্যারালাইজড হয়ে গেছে, দিস ইজ দ্য রিজন। কারণ আমাদের কিন্তু আজকে যে আইন রয়েছে, যে কাস্টডি ট্রায়াল হচ্ছে না, এটা আমরা দাবি করছি আজকে 8 বছর ধরে যে কেন কাস্টডি ট্রায়াল হবে না, এবং সেটা কিন্তু আজকে পরিবর্তন করার সময় নেই। এটা তো আপনি আইন পরিবর্তনের কথা বেশ, বলছেন। বেশ, আইন প্রসিডিওর তার জায়গায়, কিন্তু আমাদের থাকলো সেটা হচ্ছে রেডে তো শেষ হলে হবে না, এর পরের প্রসেসগুলো যেগুলো আগের একাধিক তদন্তে কনভিকশন রেট ধরে ধরে বলা যায় যে কোথায় তদন্ত দাঁড়িয়ে আছে, নিঃসন্দেহে সে প্রশ্ন থাকলো। সেই জন্যই এই তদন্তের উপর নজর থাকবে। এখান থেকে আমার পরের প্রতিবেদন অবশ্যই যে এই যে নেক্সাসটা, এই মিথ্যে ভয় দেখিয়ে বয়স্ক মানুষদের থানায় ডেকে একদিকে প্রমোটার, অন্যদিকে ক্রিমিনালের হুমকি, আর একেবারে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্তারা এবং পুলিশ বাহিনীর একাংশ, কিভাবে চলতো এই নেক্সাস, ভয়ঙ্কর এই ত্রিভুজ। দেখুন, যেন চোর খুঁজতে গিয়ে ডাকাত ধরা, এলাকার দখল ঘিরে গুলি বোমা, আর সেই সূত্র ধরেই সামনে এলো দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট, যা চলতো পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের যোগসাজশে। আদালতে যাকে পিপিপি মডেল বলে উল্লেখ করেছে ইডি। 1 ফেব্রুয়ারির সন্ধে এভাবেই অশান্ত হয়ে উঠেছিল গোলপার্কের কাছে কাকুলিয়া রোড। বোমা, গুলি, ভাঙচুর, বাদ যায়নি কিছুই। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সোনা পাপ্পুর নাম, কিন্তু 2 মাসেও পুলিশ তাকে ধরেনি। বিধানসভা ভোটের ঠিক আগে এইসব মামলা হাতে নেয় ইডি। এরপর 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনা পাপ্পুর বাড়ি, পিকনিক গার্ডেনে তাদের পারিবারিক সোনার দোকান, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার অফিস ও বেহালায় এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ 1,20,00,000 টাকা। সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দেশি পিস্তলও উদ্ধার হয়। পরে আদালতে ইডি দাবি করে এই পিস্তলের কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয় এস কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পু স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানায় ইডি। এরপর কোটি কোটি টাকা প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন ব্যবসায়ী জয় এস কামদার। গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকেও। আদালতে ইডি দাবি করে ব্যবসায়ী, পুলিশ কর্তা ও সোনা পাপ্পু যোগসাজশে চলত জমি দখলদারি সিন্ডিকেট। দুর্নীতির শিকড় থেকে উপড়ে ফেলা হবে, এটা আমাদের কোনো রাজনৈতিক বার্তা নয়, এটা আমাদের সংকল্প। আমরা মানুষকে একথা বলেছিলাম, মানুষ আমাদের উপরে ভরসা করেছিলেন এবং মানুষ সেই জন্য আমাদের ভোট দিয়েছেন। কাউকে রেয়াত করা হবে না, কাউকে বাঁচানো হবে না। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, সোনা পাপ্পু মামলার তদন্তে নেমে জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট গোয়েন্দাদের হাতে আসে, যেখানে একাধিক এফআইআর নম্বর পাওয়া গেছে। ইডির দাবি এসব ভুয়ো এফআইআর করে চাপ তৈরি করতেন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আদালতে ইডি দাবি করে এই প্রমোটার পুলিশ কর্তার হয়ে সামনে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু, একে একে 3 জনকেই ধরেছে ইডি। তাদের থেকে কি তথ্য বেরোবে? বড় মাথা অব্দি পৌঁছবে তারা? এবিপি আনন্দ। দেখুন, এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি এও একটা পিপিপি মডেল, তবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নয়। এই মডেল পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানের। শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির প্রাসাদের পাশাপাশি আজ কিন্তু সমানভাবে রেড চলেছে শান্তনুর আরেক সহযোগী কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহর বাড়িতে। এদের অপরাধ তো আদালতে প্রমাণ করার দায়িত্ব ইডি।
কিন্তু আমার কথা হলো, আইন রক্ষক উর্দিধারী পুলিশ কর্তাদের বিরুদ্ধে যদি এই রকম পরিকল্পিত তোলাবাজির অভিযোগ ওঠে, যদি রক্ষকই ভক্ষক হয়, সাধারণ মানুষ কোথায় যাবে? এইখানে আপনাদের মনে করিয়ে দেব যে আরজি করের অভয়ার ঘটনার খুনি ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, আর আরজি করের সেরাতে এসে ঢুকেছিল কিন্তু কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির হয়ে কাজ করার অজুহাতে। শান্তনু এবং তার বহু সহযোগী এই কমিটির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। শান্তনু সিনহা বিশ্বাস ছিলেন চিফ কোঅর্ডিনেটর, আর এই রুহুল আলী শাহ ছিলেন কনভেনার। ভোট ঘোষণার পর এই কমিটির ৩২৭ জন অফিসারদের ফের সাধারণ পুলিশি কাজে, যেটা তাদের করার কথা, যে জন্য তারা বেতন পান, সেই কাজে তাদের নতুন করে পাঠাতে হয়। ভাবুন, অর্থাৎ এই কমিটির নামে অনেকে সাধারণ পুলিশের ডিউটিটুকুও করতেন না। এই শাসক দল ঘনিষ্ঠ কমিটিও নানা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল বলে অনেকের সন্দেহ। আমি বিশ্বনাথদার কাছে আসবো, যে মনে হয় না যে আরজি করের প্রেক্ষিতেও এই ধরনের অভিযোগের একেবারে আলাদা তদন্ত প্রয়োজন? একেবারে প্রথমত বলবো যে আপনার এই 3 পি এর সাথে আমি আরেকটা পি যুক্ত করব, পুলিশ প্রমোটার পলিটিশিয়ানের সাথে পুলিশ মিনিস্টারকেও আমি যুক্ত করব। কেন পুলিশ মিনিস্টারকে যুক্ত করব? যে এন্টার ঘটনাটা তো মানে পুলিশ মন্ত্রীর তত্ত্বাবধানে, মানে তার তো একটা দায়িত্ব ছিল। মানে এটা যদি পুলিশ মন্ত্রী, তৎকালীন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না দেখে থাকেন, তাহলে তিনি কর্তব্যের অবহেলা করেছেন, তাহলে তিনি ইনএফিসিয়েন্ট ছিলেন। আর না হলে আপনাকে বলতে হবে যে উনি সবটাই জানতেন, উনি পুরোটাই রচনা করেছেন এবং সেই অনুযায়ী পুলিশ কাজ করেছে, সেই অনুযায়ী প্রমোটার কাজ করেছে, সেই অনুযায়ী পলিটিশিয়ান বা মাফিয়ারা যেভাবে চক্রটা চলেছে। আর এটা কি আপনার কি মনে হয় যে শান্তনু সিনহা তার একটি মডেল ধরা পড়েছে? এটা তো জেলায় জেলায় মডেল হয়েছে। এটা তো আমরা দিনের পর দিন আমরা চিৎকার করেছি। আমরা যখন বলেছি, যখন মালদাতে ধরা পড়ছে, যখন কোচবিহারে ধরা পড়ছে, যখন বিভিন্ন জেলাতে ধরা পড়ছে, আমরা যখন চিৎকার করছি, তখন তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে যারা থাকতেন কি বলতেন? যে আপনারা যত বলবেন তত আমাদের ভোট বাড়বে, আপনারা সমানে বলুন, আপনি তো দুর্নীতি তত ভোট। এবং সঙ্গে আরেকটা যেটা বলতো, কুৎসা করবেন না, রটনা করবেন না, চ্যানেলে বসে রটনা করছেন আপনারা। কিন্তু সুমনদা, আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছিল যে এই প্রমোটার, এই পুলিশ, এই মানে পলিটিশিয়ানদের নেক্সাস দিয়েই তিনি শাসন ব্যবস্থা চালাবেন। তিনি ধরেই নিয়েছিলেন যে এইটা দুর্ভেদ্য, অজেয়, এবং আমাদের মধ্যেও এটা অস্বীকার করার উপায় নেই। আমরাও একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে বলেছি যে এই নেক্সাসকে ব্রেক করতে পারবে না। আজকে কিন্তু তারিফ করতে চাই, আমি আজকে সরকারকে তারিফ করছি, ডেফিনেটলি ভালো কাজ করছে যে নেক্সাসটাকে ভাঙছে। যদি কোনোদিন বিজেপি খারাপ কাজ করে, সেদিন সমানভাবে সমালোচনা করব। ঠিক, ফলে পরিষ্কার করে বলতে চাই, আজকে বিজেপি নতুন যে সরকার বলতেন যে তৃণমূল থাকবে, তৃণমূল খারাপ, নতুন যে সরকারটা এসছে তারা এই নেক্সাসটাকে ধরবার চেষ্টা করছে। আমরা কিন্তু পরিষ্কার মনে করছি সুমনদা, যে প্রথমে বামফ্রন্ট সরকারের 34 বছরের একটা এই ধরনের নেক্সাসও তাদের ছিল, পলিটিশিয়ানস মানে পার্টিতন্ত্র এবং তার সাথে পুলিশতন্ত্র যোগ ছিল, এবং সেই পার্টিতন্ত্র এবং পুলিশতন্ত্রের মাধ্যমে সিপিআইএমের শাসন ব্যবস্থার কুফলগুলো মানুষ দেখেছে, মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে। তৃণমূল যেটা করেছে তার মধ্যে দুর্বৃত্তদের ঢুকিয়ে দিয়েছে, আর যে দুর্বৃত্তদেরকে সিপিএম ব্যবহার করতো তাদেরকে পলিটিশিয়ান করেছে, রাজনীতিবিদ করে দিয়েছে। তারা এক একজন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি মেম্বার, জেলার সভাপতি, কেউ এমএলএ, কেউ এমপি হয়েছেন। রাজনীতির দুর্বৃত্তায়ন, একদম রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে। ফলে আমরা কিন্তু 34 বছরের লেগেছি, তারপরে তৃণমূল কংগ্রেসের 15 বছরের লেগেছি। ফলে আমরা অবশ্যই এই সরকারকে কিছুটা সময় দিব, কিন্তু দিনের শেষে এই প্রশ্নটা আসবে যে এই যে নেক্সাসটা তৈরি হয়েছিল, যেটা একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আছে, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা এই নেক্সাসটা অপারেট করেছে। আমরা কিন্তু প্রত্যাশা করব যে শেষ পর্যন্ত নেক্সাসটা কিভাবে, কোথায় কানেক্টেড ছিল এবং মাথা পর্যন্ত সেটাকে নিয়ে যেতে পারছে কিনা। এই প্রশ্নটা কেবল আজকে আমি স্টুডিওতে বসে করছি তাই নয়, এটা কলকাতা হাইকোর্টে একের পর এক বিচারকরা প্রশ্ন তুলেছিল। এক সময় সিবিআই এর তদন্ত প্রশ্নে তারা ইডির প্রশ্ন তুলেছে বারবার, যে কেন আপনারা একটা সময় গিয়ে গোপ্তা খান, অর্থাৎ একটা সময় পর্যন্ত তদন্ত নিয়ে যাচ্ছেন, তারপরে মাথা পর্যন্ত তদন্ত নিয়ে যেতে পারছেন না। ফলে আমরা নতুন সরকারকে মনে করি, আমি আপনার স্টুডিওতে আগেও বলেছি যে এইবার কিন্তু ইডি এবং সিবিআই এর একটা বড় অপরচুনিটি আছে, কারণ তাদের সাপোর্টিং সরকার, অর্থাৎ যে সরকার দেওয়াল তৈরি করবে না, যে সরকার আইনত বাধার দেয়াল দিয়ে বারবার আটকানো হয়েছে, যে সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী রাস্তায় দাঁড়িয়ে পড়বে না যে না একে অ্যারেস্ট করতে পারবে না, এই সরকার এক্সপেক্ট করছি আমি
যে পুলিশ প্রশাসন পূর্ণভাবে ইডি এবং সিবিআইকে তদন্তে সাহায্য করবে। ফলে এটা আমাদের বার করতেই হবে যে কারা এর মধ্যে যুক্ত ছিল, কারা। দুটো কারণে বার করতে হবে যে এই পশ্চিমবাংলায় বাঙালি সমাজটাকে করাপ্ট করবার পেছনে এবং বাঙালির সমাজের প্রাত্যহিক জীবনে দুর্নীতিটাকে ইনস্টিটিউশনালাইজড এবং দুর্বৃত্তায়ন করবার পেছনে কোন কোন রাজনৈতিক শক্তি ছিল, কোন কোন রাজনীতির মাথা ছিল, কি পরিকল্পনা তাদের ছিল, সেটা কিন্তু খুঁজে বার করা খুব জরুরি। যদি আপনি আগামী দিনের একটা ভোট দেখতে চান, আগামী দিনে যদি আপনি একটা সুশাসন দেখতে চান, তাহলে আপনার একেবারে গোড়ায় ঢুকে শেকড়টাকে যদি আপনি যেমন আপনাকে বের করে দিতে হবে, তেমনি মাথাটা কে ছিল, গাছের মাথাটাকেও যদি আপনি বার না করতে পারেন, তাহলে আগামী দিনে কিন্তু মানে অবশ্যই বার করতে হবে আগামী দিনের জন্য, আগামী দিনের ভোরের জন্য মানে একটা আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে সেটা ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একদম মাথার কথা হচ্ছে, আমি দ্রুত আরেকবার নেক্সাসটা দেখাবো, কিন্তু তার মধ্যিখানে সৌগত রায়, প্রবীণ নেতা, প্রবীণ সাংসদ, তিনি মনে করছেন যে যে কারণে এই শোচনীয় পরাজয় হলো দলের, তার মধ্যে তোলাবাজি, যে তোলাবাজি নিয়ে আমরা আলোচনা করছি, সেই তোলাবাজি অন্যতম বড় কারণ। আমি প্রথমে সৌগতদা কি বলেছেন দেখাবো, তারপর সেই প্রশ্নে, রাজনীতির প্রশ্নে আসব যে এই যে মাথার কথা বলছেন, দলের ভেতর থেকেও তাহলে প্রশ্ন ওঠা কি সময়ের অপেক্ষা? শুভময়দার কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত সৌগত রায় কি বলেছেন দেখুন। গ্রাসরুট লেভেলে লোকেরা প্রতিবাদ করেছে তাদের উপর তোলাবাজির বিরুদ্ধে। নীতিগতভাবে কিছু প্রশ্ন ছিল, আমাদের বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের বিরুদ্ধে আর পঞ্চায়েতের প্রধান ইত্যাদিদের বিরুদ্ধে একটা মানুষের ক্ষোভ ছিল। সেটা যে এরমভাবে বিস্ফোরণ হবে এটা আমি বুঝতে পারি না। কোনো কাজ করতে গিয়েছে, টাকা দিতে হয়েছে, কাজ করতে গিয়েছে, কাজটা হয়নি, এই নিয়ে খুব একটা যেন কোনো অদৃশ্য জায়গায় এই সবলা একসাথে মিলে ঠিক করেছে তারা রিভোল্ট করবে, করেওছে ভোটে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়া, তাই নিয়েও একটা মানুষের মনে ক্ষোভ ছিল। আর্যিকরের মেয়েটির বিচার না পাওয়া বলো বা ওর ওই রকম একটা বিভৎস ঘটনা ঘটা, তাই নিয়ে একটা মানুষের খুব ক্ষোভ ছিল। সেগুলো সব একসাথে প্রকাশ পেয়ে। দেখুন, আত্মসমালোচনা এমনিতেই ভালো, তারপর সৌগত রায়ের মতো প্রবীণ সাংসদ যদি দলের শোচনীয় হারের পর কিঞ্চিত আত্মসমালোচনা করেন, সেটা তো আরও ভালো। আজ সৌগত রায় নিজেই, আপনারা শুনলেন, বলেছেন দীর্ঘ সাক্ষাৎকার যে এই ভোট এক অর্থে তোলাবাজির বিরুদ্ধেও মানুষের প্রতিবাদ। এছাড়া আরজিকর কাণ্ডে বিচার না পাওয়া, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়া, এই সমস্ত কিছুই দলের ভরাডুবির জন্য দায়ী। আবার পার্থ চট্টোপাধ্যায়, তিনি আরেকটু ফ্রন্ট ফুটে ব্যাট করেছেন, তার তো দলের দায় নেই। তিনি সরাসরি বলছেন এই পরাজয়ের দায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি। এটা ভরাডুবির প্রথম কারণ যদি হয়, দ্বিতীয় কারণ অ্যাকর্ডিং টু পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে অভিষেককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতা। ব্যর্থতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত কিনা ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায় তুলেছেন, দেখাবো সেটা। কিন্তু শুভময়দার কাছে আমার প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো এখন কিঞ্চিত ঘুরিয়ে ফিরিয়ে উঠছে, সেই প্রশ্নগুলো দলের মধ্যে সরাসরি ওঠাটা কি নেহাতি সময়ের অপেক্ষা? এই প্রশ্নগুলো পুরোটাই সময় ভিত্তিক আর কি। একটা ওই যে সজলদা এখন করে দিয়েছেন না 4 তারিখ বেলা 12টা, তার আগে হলে একরকম, পরে হলে আরেক রকম, এই সময় আলাদা করে দিয়েছেন। এই তৃণমূলে এই অবস্থা। এবং দ্বিতীয়ত হচ্ছে মোগল সাম্রাজ্যের পতনের কারণ বর্ণনা করছি আর কি আমরা বারবার। এটা যে করতে যাব মনঃসংযোগ করা যাচ্ছে না, সজলদার মোবাইলের দিকে বারবার নজর যাচ্ছে। ওই মোবাইলে কারা কারা ফোন করে ঢুকতে চাইছে, একবার যদি খবরটা পেয়ে যেতাম তাহলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতো। আজকে দেখলাম হঠাৎ করে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দেখা হয়ে গেল বঙ্গভবনে, একেবারে কথা হলো। ফলে এই যে এটা চলবে, সজলদারা কতটা ওই বেলা 12টা ঠিকভাবে রাখতে পারবেন, গরমের ছুটির মধ্যে যজনকে আটকাতে পারবেন, দল হিসেবে বিজেপি অবশ্যই বাংলার মানুষ। হ্যাঁ, দেবাংশু অনেকদিন, যাই হোক, যারা হেরে গেছেন তাদের নিয়ে বেশি কথা বলে লাভ নেই। এবং এখানে মূল যে জায়গাটা বারবার করে আসছে সেটা হচ্ছে, আপনি তো বারবার ত্রিভুজ বলছেন,
বিশ্বনাথ দা চতুর্ভুজ করে দিয়েছিলেন, ওটা যদি এনখানা বাহুর পলিগন হয় তাহলে 2n-4 সমকোণ হয়। তার মোট অ্যাঙ্গেলগুলো, ত্রিভুজের তো 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, এবং তৃণমূলের এই 3টে পি এর বদলে কত পি আসতে পারে কেউ জানে না। এবং এখানে সবটা কি আর্থিক দুর্নীতির কথাই তো বারবার আসছে, আপনারা দেখাচ্ছেনই। আপনি ভাবুন তো, যখন এপাং ওপাং ঝপাং লেখা হচ্ছে, যখন আমরা বারবার টেলিভিশন চ্যানেলের সামনে বলছি যে না এটা সাহিত্য হচ্ছে না, হ্যাঁ তৃণমূলকে প্রচুর ধন্যবাদ, ওগুলো বলা সত্ত্বেও আমাদের বলতে দিয়েছেন, এটুকুই তারা দিয়েছেন আমাদের, কিন্তু ওই ধরনের বই বারবার লেখা হয়েছে, সব লাইব্রেরিতে পৌঁছে গেছে, এই বলাগুলো সত্ত্বেও সেখানে টাকা পয়সার ব্যাপার হয়তো নেই, ঘুরিয়ে হয়তো আছে, কিন্তু আমাদের সংস্কৃতির ওপর যে চাপটা পড়েছে, অদ্ভুত গান, অদ্ভুত ছবি, অদ্ভুত কবিতা, এবং যিনি করছেন সেই মাসির কানে কামড়টা তো বললো অনেক দিন পর, তারা সেই সময়গুলোয় কি করছিলেন। এই যে মানুষগুলি যাদের চৈতন্য হচ্ছে, তাদের কেন চৈতন্য হচ্ছে আজকে, তারা কিন্তু বিজেপিকে ভয় পাচ্ছেন, এবং এই ভয় আমাদের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আজকে আমি তো চেষ্টা করব, আজকে এই আলোচনা না হলে বারবার সজলদাকে জিজ্ঞেস করতাম, আপনি যে প্রশ্নটা করছেন যে শুভেন্দু বাবুর সঙ্গে ঋতব্রত বাবুর কি কথা হলো, আপনাদের মন্ত্রিসভা গঠন হচ্ছে না কেন, আপনাকে কে ফোন করেছে, এগুলো আমরা করতে পারছি না কেন, এখনো তাদের দলের যে গোলমালগুলো, সেই গোলমালগুলো থিতোয়নি। এবং এই যে অর্থের ব্যাপারটা ছাড়াও তৃণমূলের গোলমাল, আপনারটা পরে সর্বনাশ করেছে। এবার শেষ করি, আমি বলছি যে যেটা মূল জায়গা হচ্ছে, একদিকে তো আর্থিক এইগুলোর আলোচনা হবে, তার নিয়ম কানুন আছে, আইন আছে, এবং সত্যিই তো এখন আমার মনে হয় রাজ্য সরকার বেশ সিরিয়াসলি এগুলো দেখবেন, সিবিআইডির সঙ্গে কথা বলবেন, আইনগতভাবে তার সমাধান হবে। কিন্তু একই সঙ্গে কিন্তু বিরাট দায়িত্ব, যেটা শ্রমিকবাবু সেদিনও ছাত্রদের বক্তব্যে বলেছেন ছাত্রদের সামনে, পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি এই জায়গাগুলো, শিল্প মানে কিন্তু আমি কারখানার কথা বলছি না, কারখানার ধোঁয়া উঠবে হয়তো পরে, দেখা যাক সেটা, কিন্তু আমাদের যে ভাবনা চিন্তাগুলোকে একেবারে গুলিয়ে দেওয়া হয়েছে, এবং খুব বড় বড় কবি সাহিত্যিকরা, তাদের নিশ্চয়ই আর্থিক প্রয়োজন বা কোনো প্রয়োজন পড়েছে, তারা বাধ্য হয়েছেন এগুলোকে প্রশংসা করতে। এই প্রশংসা বাধ্য হয়েছেন নাকি কলাটা মূলটার জন্য করেছেন, এটা বড় প্রশ্ন। হয়তো না, সেটা তো আমি বলছি, সেটাও বাধ্যতা, সেটা বাধ্যতা না, লোভের অংশ থাকে। আমি বলছি নয়তো আমি কোন জীবিত নেতা বা নেত্রীর নামে 100 বছর পর মন্দির হবে কেন বলবো, আমি কেন বলবো তার জন্মগ্রহণটা পৃথিবীর জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ বিষয়। মানে আমি বলছি এই প্রয়োজন ছিল না। নিশ্চয়ই ভাতের গন্ধ ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে বিরিয়ানির গন্ধ সেটাও তো দরকার পড়তে পারে না কারুর। না, শুভময়দা বললেন এগুলো সাহিত্য হচ্ছে না, কিন্তু যারা রেজিস্টার্ড সাহিত্যিক, উনি তো অধ্যাপক, কিন্তু যারা রেজিস্টার্ড সাহিত্যিক মানে যারা সাহিত্যিক হিসেবে পরিচিত, তারা কিন্তু এটাকেই সিলমোহর লাগালেন, বিভিন্ন পুরস্কার দিলেন, আপনিও কিছু অ্যাড করলেন। আরে জাতীয় পুরস্কারের জন্য আমার বক্তব্যটা হচ্ছে, কেউ এখন সিনেমার আর্টিস্টকে দেখা যাচ্ছে আমার সন্তানের মুখ চেয়ে, আমার সন্তানের মুখ চাইতে গিয়ে আপনি দেশের সন্তানদের মুখের খাবার কেড়ে খাবেন। আজকে তাহলে আপনাকে জুতোর বাড়ি খেলে আপনি কিন্তু কিছু বলতে পারেন। এরাই কিন্তু ওই যে তোমার বাড়ির দরজা ভাঙা দেখালাম, আমি বলছি ওই রকম ভেঙেই তোমার বিজেপিতে ঢুকতে চাইছে প্রত্যেকে। আপনি নিশ্চিত এটার নাম বিজেপি, এটাও আপনাকে আমি আপনাকে বলছি, লোহার গেট বানাবে, কি স্প্রে করবে সেটা আমি বলতে পারবো না। দেবাংশুকে চৌকাটে মারিয়ে সব ঢুকে গেছিল, ওটা তৃণমূল। আরে মমতাকে চোর বলে মমতার দলের এমএলএ হয়ে বসে আছে, আর মমতা হেরো, এটাও তো দেখতে হয়। আমার বক্তব্য সেটা নয়। আমি বলছি স্বীকৃত মানে সাহিত্যিক সুবোধ সরকার, ব্রাত্যবাবু, আবুল বাসার, শ্রীজাত, ইন্দ্রনীল, তারা কি বললেন, তারা কেউ একজন এক একটা ভাবে তাকে পুষ্পাঞ্জলি দিলেন। হ্যাঁ, কারণ তিনি কথাঞ্জলি লিখেছেন, গীতাঞ্জলির বদলে তিনি ওই কবিতা বিতান লিখেছেন। রবীন্দ্রনাথ এই জন্মদিনে সবচেয়ে খুশি যে আর অন্তত সেই চাপ নেই। আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য, কদিন আগে টিভিতে দেখলাম, বলছে আমি দাঁতে দাঁত চিপে বুকে পাথর রেখে আমার ওই দুধের শিশুটার জন্য। তোমার কাছে রবীন্দ্রনাথের নামটা বললে তোমায় শুনতে হবে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের তো যন্ত্রণার অন্য কারণ আছে, যে শান্তিনিকেতন বললে লোকে এখন অন্য বাড়ি বুঝছে, শান্তিনিকেতন চলে গেছে, মধ্যে পাল্টে যাবে। আমার শুধু আপনাদের কাছে আবেদন, সমাজের কাছে আবেদন, আগামী অন্তত 5টা বছর সমাজ যেন এদের বয়কট করে।
এরা যখন তখন যে কোনো নৌকায় উঠে পড়বে, সাহিত্যিক বলে আপনারা তাদেরকে নিয়ে আবার এই সুমন ঘন্টাখানেক সঙ্গে সুমনে বসিয়ে দেবেন। এইসব সুযোগ যেন তারা না পায়, সমাজের থেকে যেন তারা তারা তাদের কৃতিত্বে তারা নিশ্চয়ই সাহিত্য কবিতা একসময় করেছিলেন, কিন্তু তারা সংবাদ মাধ্যম না, তারা রাজনৈতিক দলের কাছে আসে প্রভাব এবং প্রতিষ্ঠা বাড়াতে। আমি আবারও বলছি, আমি ঘন্টাখানেক সঙ্গে সুমনটা অন্য কারণে বলেছি, আমি এভাবে না বলছি এরকম ঘটনা যেন না আছে। রাজনৈতিক দল, রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক ফায়দা চলে। আমার দাবি সমাজের কাছে, আমি বলছি আমার বিজেপির কাছে দাবি তাদেরকে নেবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার বক্তব্য হচ্ছে সমাজ যেন এদের অন্তত 5 বছর বয়কটের ডাক দেয়। সজলদা কবি সুমনের গান শুনতেই হবে, ওটা ছাড়তে পারবো না। আমি জানি কত গন্ডগোল আছে, আমি বলছি আমি স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা করতে পারবো না কেন? দ্বিতীয় হচ্ছে সুমনবাবু, আপনাদের এই অনুষ্ঠানে বারবার মনে আছে আমরা এসে বলেছিলাম যে রাত জেগে পড়াশোনা করে একটা ছেলে জয়েন্ট এন্ট্রান্স পাবে, ইঞ্জিনিয়ারিং পড়বে, এই জায়গা থেকে সমাজের নিম্নবিত্ত মানুষরা দেখছিল খুব সহজে তৃণমূলের নেতা হয়ে গলায় মোটা চেন পরে, আমরা এই কথা বারবার বলেছি যখন তারা ক্ষমতায় ছিল। বলছি তাদের দেখে যে উদ্বুদ্ধ হচ্ছিল যে আমি ওই রকমই একটা জীবন পেতে চাই, সেই জায়গাটার থেকেও আমাদের সরতে হবে। ওটা যেন আমাদের আর উদ্বুদ্ধ না করে, আমাদের রাত জেগে অঙ্ক কষতে হবে, বিজ্ঞান পড়তে হবে, সেই পরিস্থিতিটার দরকার। সস্তার পয়সা শুধু তোলাবাজিতে করা যায়, এই বার্তাটাও যেন খুব স্পষ্ট যায়। আমি বিশ্বনাথ দেখা যাবো, তার আগে বলবো আবার ছাত্র পড়াশুনো বললেই আমার নিট পরীক্ষার কথা মনে পড়ে। কত অসংখ্য পরীক্ষার্থী এই মুহূর্তে যন্ত্রণার মধ্যে আছেন, তাদের কথাও যেন আমরা ভুলে না যাই। কিন্তু আমি সজলকে একদিক থেকে অ্যাপ্রিসিয়েট করি, আমি আর্কাইভে রেখে দেবো, যে জোর দিয়ে ও দেয়াল তোলা, দরজা আটকানো, লোহার দরজার কথা বললো, আমি বলছি সেই জোর সামগ্রিকভাবে বিজেপি পার্টি দেখাবে কি না, নাকি আমাদের হাওয়া মোড়কদের এইভাবে দল বদলুতে আরেকটা অধ্যায় রচিত হবে, সেটা একমাত্র সময় বলবে। না দেখুন, একটা নির্বাচন হয়েছে, একটা দল পরাজিত হতে পারে, কিন্তু একটা দলের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের ঘৃণা কোন পর্যায়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় লোক দুটো কথা বলে চলে যাচ্ছে। একটা ঘৃণার ভাব কেন, এটা ভাবতে হবে। কারণ একই সাথে ভারতবর্ষের দুটো রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে। কেরালাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভা নিয়ে তো এরকম অভিযোগ নেই, বা এরকম মানুষ ক্ষোভ দেখাচ্ছে না। আজকে স্ট্যালিন হেরে গেছেন, স্ট্যালিনের সরকার বা তার নেতাদের বিরুদ্ধে তো এরকম সাধারণ মানুষের ক্ষোভ আশ্রয় পড়ছে না। কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে এত ক্ষোভ? কেন আজকে তৃণমূল নেতারা রাস্তায় বেরোতে পারছে না? তাদের দেখলেই মানুষ চোর 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 বলছে। এটা ভাবতে হবে সিরিয়াসলি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে কাউন্সিলরদের বৈঠক ডাকছেন, তখন কাউন্সিলর হাজির হচ্ছেন না। তাহলে যে এমএলএদের বৈঠক দুটো ডেকেছেন, তাতে একাধিক এমএলএ তারা উপস্থিত নেই, এমআইসি বড় চেয়ারম্যানরা আসছেন না। এবং আমি সুমনদা বলছি, যারা কিছুদিন আগ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা মণির সাথে তুলনা করতেন, সেই সমস্ত লোক নেই। আমি অবাক হয়ে যাচ্ছি। ফলে এইটা বুঝতে হবে, এটা শাসককেও বুঝতে হবে, আজকের শাসক যারা হলেন তাদেরও বুঝতে হবে যে ক্ষমতায় যখন তাকে মানুষ দেবতার আসনে বসিয়ে দেয়, তার মতন করে ক্ষমতাকে ব্যবহার করে তাকে নির্মাণ করে, কিন্তু সেই নির্মাণটা যে আসলে ভেঙে ঝুরঝুর হয়ে পড়ে যায় ক্ষমতার বাইরে চলে গেলে, এটা বুঝতে হবে। একদম। আমি এখান থেকে একেবারে সরাসরি আপনাদের দেখাবো যে ঠিক যেভাবে দুর্নীতির একটার পর একটা প্যান্ডোরার বাক্স খুলতে শুরু হয়েছে, সেই নিয়ে প্রতিবেদন। তার আগে বলবো যে আমাদের দুর্ভাগ্য কি জানেন, রাজ্যের সংস্কৃতিটাই আলাদা। কেরলের কথা বিশ্বনাথ এক্ষুনি বললেন, কেরলে নির্বাচনের পর, ফল প্রকাশের পর, শপথের পর বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি এক মঞ্চে। আমি বলছি আমাদের রাজ্যের প্রেক্ষিতে এই ছবি কেন আমরা দেখব না? কেন একেবারে একজন স্ট্যালিনের মতো কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী থাকা মানুষ, তিনি একদম ফল বেরোনো মাত্র হাত তুলে বলতে পারবেন না যে আজ থেকে আমি দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব? আমি বলছি বিচিত্র। এটা আমি বলছি গণতন্ত্রের যদি ব্যাধি কিছু থাকে, গণতন্ত্রের রায় না মানাটা সব থেকে বড় ব্যাধি। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা আবার বলছি, যে ওই প্যান্ডোরার বাক্স দেখুন। বেআইনি নির্মাণ, পুরো নিয়োগে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি,
ক্ষমতায় আসার পর থেকেই এসবের বিরুদ্ধে খড়গহস্ত বিজেপির সরকার। 9 মে শপথ নিয়েছে এই রাজ্যের প্রথম বিজেপি সরকার। তারপর থেকে গত 2 সপ্তাহে পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির তরফে শুরু হয়েছে ক্র্যাকডাউন। কলকাতা থেকে জেলা ধরা পড়ছে প্রাক্তন শাসক দলের একের পর এক নেতা। ইতিমধ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। তোলাবাজির মামলায় সোনা পাপ্পু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সদ্য প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসকেও গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। এর পাশাপাশি দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি এবং তোলাবাজির মতো অভিযোগের তদন্তে কমিশনও তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের সদস্য সচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস অফিসার কে জয়রামনকে। তদন্তে উঠে আসবে রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসু এবং এডিজি র্যাঙ্কের আইপিএস জয়রমন সাহেবের নেতৃত্বে কমিশন হয়েছে। প্রমাণিত তথ্যের ভিত্তিতে এফআইআর হবে, গ্রেপ্তারও হবে, পানিশমেন্টও হবে। আর আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সরকারি টাকাকে উসুল করা হবে, মানে আদায় করা হবে। একের পর এক এসব কঠোর পদক্ষেপে বার্তা পরিষ্কার, বেআইনি কাজ বরদাস্ত নয়, দুর্নীতি করা চলবে না। প্রথম দফাতে নিশ্চয়ই পদক্ষেপ হিসেবে তারা খুবই ভালো কাজ করছে, একের পর এক পদক্ষেপ নিচ্ছে। বস্তুতপক্ষে মুখ্যমন্ত্রী ছক্কা চালাচ্ছেন। উইনিং জায়গায় নিয়ে যেতে পারবে কিনা, অর্থাৎ শাস্তির মেয়াদ সম্পূর্ণ করে একটা বিচারের ব্যবস্থা প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে পারবে কিনা, সেটার উপর নির্ভর করছে এই সরকারের পারফরম্যান্স ঠিকঠাক হলো কিনা। সেইটা যদি হয় তাহলে আমাদের আর বলার কিছু থাকবে না। গত 2 সপ্তাহে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি সরকারের পদক্ষেপ আশা জাগিয়েছে অনেকের মনেই, বিশেষ করে সেই মানুষগুলোর মনে যারা নানা রকম দুর্নীতির শিকার। সেসব থেকে দুর্নীতির রাঘব বোয়ালদের ধরতে পারবে কেন্দ্রীয় এজেন্সি, সময় তা বলবে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। দেখুন, ইডি বলছে সোনা পাপ্পুর যে তোলাবাজির বিপুল অর্থ, সেই অর্থ বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে ঢুকিয়ে দেয়া হতো। ধরুন, একটা 18 কাঠার জমি 2022 সালে কেনা হয় 1,29,00,000 টাকায়, যার বাজার দর ছিল 5,42,00,000 টাকা। কোর্টে ইডি বলছে যে জমির মালিকদের হুমকি, পুলিশের চাপ, মিথ্যে মামলার ভয় দেখিয়ে সিকিভাগেরও কম দামে জমি এবং সম্পত্তি হাতাতো এই সোনা পাপ্পু আর শান্তনুরা। ধরুন, আরেকটা উদাহরণ দিই, 2022 বললাম, এবার 2024। এই 2024-এ দেখা যাচ্ছে 7,77,00,000 টাকার সম্পত্তি সোনা পাপ্পুর এই সিন্ডিকেট কিনছে মাত্র 1,20,00,000 টাকায়। দুটো উদাহরণ দিলাম, 2022 আর 2024। ভাবুন, বছরের পর বছর প্রত্যন্ত গ্রামেগঞ্জে নয়, এই কলকাতা শহরে এই লুট চলেছে সবার চোখের সামনে। মাথাদের ইনভলভমেন্ট না থাকলে এটা কি আদৌ সম্ভব? আমার পরের বক্তা বিক্রম কি বলবে যে মাথার সন্ধান পাওয়া যাবে কিনা। আরজি করের ফাইল তো বিক্রম খুলল, এ রাজ্যের হাই প্রোফাইল তোলাবাজির তদন্ত শেষ পর্যন্ত কি মাথা অবধি পৌঁছতে পারবে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবাংলায় আগে রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন হওয়া উচিত, আইনের শাসন ফেরা উচিত। যেটা নতুন যে সরকার এখন এসেছে, আইনের শাসনটাকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি সকলে মিলে। মাথা অবধি পৌঁছতেই হবে, মাথা অবধি না পৌঁছলে হবে না। একটা প্রশ্ন আমি এই আলোচনায় শুনছিলাম যে ইডি সিবিআই এর কত কনভিকশন রেট আছে। আমি বলবো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রচুর মুখ্যমন্ত্রীদের কনভিকশন করিয়েছে। যখন আমরা মামলা করেছি, অর্ক ছিল সেই মামলাগুলোতে, অনেক মামলাতেই আমার বিপক্ষে ছিল। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হোক বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হোক, সেন্ট্রাল এজেন্সিগুলো যখন তদন্ত করে, সেই তদন্তের সময় তাদের কিন্তু স্টেটের ওপর অনেক কিছু ডিপেন্ড করতে হয়। যেরকম একটা জিনিস আমি বলি, স্যাংশন না নিলে তারা কিন্তু প্রসিকিউশন নিয়ে এগোতে পারে না। এবং অর্ক আদার সাইডে ছিল আমার, কটা স্যাংশন এই পশ্চিমবঙ্গ সরকার, বিগত সরকার দিয়েছে, অর্ক বলবে না। এবং সেটা নিয়ে ইডি সিবিআই কে মামলা করতে হয়েছে যে রাজ্য সরকার স্যাংশন দিচ্ছে না। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা, ইডি সিবিআই যারা ধরুন একটা রেড করতে যাচ্ছে বা কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যাচ্ছে, লোকাল থানার ওপর অনেক কিছু ডিপেন্ড করতে হয়। এখানে কি হয়, এই লোকাল থানাগুলোর বেশ কিছু অফিসার, আপনারা শুধু শান্তনু সিনহা বিশ্বাসের কথা বললেন, লোকাল থানাগুলোর অফিসার আগে থেকে জানিয়ে দিত যে ইডি সিবিআই আসছে, তোমরা এলাকা থেকে কেটে পড়ো। এই ঘটনা ঘটতো এবং আগামী দিনে এটা বেরোবে। তোমার মনে থাকবে জীবন কৃষ্ণের মামলা, ওই ফোন ছুঁড়ে দেওয়া জীবন কৃষ্ণ, তার দ্বিতীয় যে রেটটা,
সেখানে তো তিনি আগে থেকে সেই খবর পেয়ে পালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। একেবারে লোকাল থানা থেকে খবর লিক হয়েছিল, মানে আনকাউন্টেবল ইন নাম্বার। আবার বিক্রম উল্টোটা, যে সন্দেশখালীতে যখন আমি লোকাল থানাকে সেইভাবে আগাম জানাচ্ছি না, কারণ আমি জানি ওখান থেকে লিক হতে পারে, তখন আবার কোর্টে বলা হচ্ছে যে লোকাল থানাকে নামিয়ে কি করে এজেন্সি হচ্ছে না। এবং ইডি সিবিআই কে যে কাজ করতে হতো সেটা একটা খুব বড় সমস্যা ছিল। এদের মাথায় ভাবতে হতো লোকাল থানাকে জানালে ইনফরমেশনটা লিক হয়ে যাবে, ঠিক কি করতে যাচ্ছে সেটা। আরো একটা বড় জিনিস, ইডি সিবিআই কে কিভাবে মানে কোঅপারেট করা হয়নি বা ইডি সিবিআই এর উপর কিভাবে এসেছে। মারধর তো আপনি ছেড়েই দিন, কোনো একজনকে যদি, আমি নাম বলছি না, আপনারা জানেন সবাই, কোনো একজনকে ইডি বা সিবিআই যদি অ্যারেস্ট করে, সেই অফিসারের বিরুদ্ধে পাল্টা কেস নিত, এফআইআর করত। কলকাতা পুলিশ এটা নিয়েছিল, এই ঘটনা ঘটেছিল, তার জন্য ইডি এবং সিবিআই কে কলকাতা হাইকোর্টে এসে আবার সেই এফআইআর এর উপর স্টে নিতে হয়েছে, তার এগেনস্টে ডিভিশন বেঞ্চ করতে হয়েছে, সেটা সুপ্রিম কোর্টে যে এই অবস্থায় জিনিস দাঁড় করিয়ে রেখেছে। এবং আপনি অর্কও সেই মামলাগুলোর মধ্যে অনেকগুলো মামলাতে ছিল। তাই জন্য একটা তদন্তকারী সংস্থা যদি তদন্ত করতে নামে, সে যত বড় তদন্তকারী সংস্থা হোক, লোকাল যে সংস্থাগুলো আছে তাদের একটা কোঅপারেশন দরকার হয় একদম বড় মাথা অবধি যাওয়ার জন্য। বড় মাথা যেতে গেলে আরো একটা বড় বিষয় থাকে। আপনি যদি আজকে ধরুন পশ্চিমবাংলার যারা খুব বড় বড় মাথা, যারা এককালে খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন, আজকের দিনে দাঁড়িয়েও তারা কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল, এটা অস্বীকার করার জায়গা নেই। তাদের বিরুদ্ধে যখন কিছু আনতে হবে, খুব স্ট্রং এভিডেন্স নিয়ে কিন্তু আদালতে নামতে হবে, নইলে বেরিয়ে যাবে। সেই জায়গাটা অবধি কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি ক্ষমতাটাও মাথায় রাখতে হবে। দেশের সেরা লয়ারদের দিনের পর দিন তারা এগুলো তো আছে, এফোর্ড করতে পারেন। জালটা এতটাই স্ট্রং হতে হবে। যেমন আমি একটা কেস জানি, ফ্রিডার স্ক্যাম কেস বিহারে হয়েছিল, সেখানে এভিডেন্স এতটাই স্ট্রং ছিল, কারণ যারা ধরুন একদম টপ র্যাঙ্কে থাকে, পুলিশ অফিসার উনি আছেন জানেন, তারা কিন্তু কখনোই রিটিন ইনস্ট্রাকশন দেবে না, মুখে বলে দেবে এটা করে দাও। যারা খুব মানে ধরুন আইএএস বা আইপিএসদের মধ্যে একদম টপ র্যাঙ্কের অফিসার থাকে, তারা কিন্তু এই ফাইলের মধ্যে কিছু একটা নোট রেখে দেয় যে এখানে আমায় মুখে বলা হয়েছে। এই যেমন ধরুন এসএসসি স্ক্যাম, এটা কি ওপরতলার লোকজন জানতেন না? কলকাতা পুলিশ জানতো না? এরা কিন্তু সবাই জানতো যে এই ঘটনা ঘটছে, কারা কারা এজেন্ট সবাই জানতো। ইনফ্যাক্ট কলকাতা হাইকোর্টে যারা প্র্যাকটিস করে বা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে এজেন্টদের কিন্তু সবাই চিনতো। কিন্তু এইভাবে আলটিমেটলি কিন্তু এই জিনিসটা হতো, এটা অস্বীকার করার জায়গা নেই। পার্থ চ্যাটার্জি যখন তিনি অ্যারেস্ট হয়েছিলেন, তার স্যাংশন বার করতে গিয়ে ইডি সিবিআই এর ঝামেলা হয়েছে। তারপরে আপনি চলে আসুন, বাকি যারা যারা অফিসার তৎকালীন এডুকেশন ডিপার্টমেন্টের অ্যারেস্ট হয়েছে, তাদের স্যাংশন পর্যন্ত রাজ্য সরকার দিত না, বলছে দেবো না। সেটা নিয়ে হাইকোর্টে বিচারপতি বাগচির ঘরে মামলা হয়েছিল, সেখানে ডাইরেকশন করাতে হয়েছে, তারপরেও আটকে রেখেছে, সেটা নিয়ে উঠেছে। এই যে নন কোঅপারেশনটা চলেছে দীর্ঘদিন ধরে, নতুন সরকার আসার পর এই কোঅপারেশনটা যদি হয়, আর আমি একটা কথা বলি, যে কারোর এগেনস্টে ইনভেস্টিগেশন হতে পারে, তো ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে ফেস করবে, কোর্টের কাছে আসবে। এটাতে এই যে ফোর্সটা, যেটা গায়ের জোরে আইন দেখিয়ে বা মেরে বা কোনো আইনি মারপ্যাচে যে আটকানোর চেষ্টা করছে, এই ফোর্সটাকে কার ইন্ধনে এই ফোর্সটা করছে, এটা তো একটা সব থেকে বড় প্রশ্ন। একদম টপ মাথা না থাকলে একটা ইডি সিবিআই অফিসারের বিরুদ্ধে কলকাতা পুলিশ এফআইআর নিয়ে নিচ্ছে। কলকাতা পুলিশ আপনি কোনো গভর্নমেন্ট অফিসারের বিরুদ্ধে এফআইআর করতে যান, পুলিশ নেবে না, আপনাকে সেই আদালতে আসতে হবে, অথবা কোর্টে পুরনো সিআরপিসির 156 ক্লজ 3 তে পিটিশন করতে হবে, তাতেও নিতে চাইবে না। কিন্তু এখানে সুমোটো পুলিশ নিয়ে নিচ্ছে। এই যে ইনফ্লুয়েন্সটা পুলিশকে খাটানো চাই, টপ লেভেল থেকে না হলে পুলিশ কি করে, কেন এফআইআর নেবে? যে কোনো একটা টপ লেভেল থেকে এটা আসছে, নাহলে তো এই জিনিসটা হতে পারে না। দিনের পর দিন, বছরের পর বছর, যে একটা মামলায় হয়েছে তা না। আপনি যদি কয়লা কাণ্ড দেখেন, আপনি যদি এসএসসি মামলা দেখেন, আপনি যদি এই যে প্রমোটারি রাজের মামলা, প্রত্যেকটা মামলাতে, এবং যারা ইডি অফিসার তাদের মাথার মধ্যে এটা ঢুকে থাকতো যে আমি যদি কিছু একটা স্টেপ নিই, এটা একটা কাউন্টার রিটালিয়েশন হবে। এবং লাস্ট অব্দি নির্বাচনের আগে খোদ প্রাক্তন, তো আমি বলবো না, বহিষ্কৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি গেছেন হচ্ছে হলো ফাইলটাকে জোর করে নিয়ে চলে আসার জন্য। এবং সেই কেসটাতেও আপনি যদি দেখে থাকেন, পাল্টা আবার এদের নামে কেস করার হুমকি দিচ্ছে, এবং পুলিশের লোকজন তার সঙ্গে দাঁড়িয়ে আছে। এটা অস্বীকার করার জায়গা নেই, এই ঘটনাগুলো ঘটেছে। তার মানে একটা জিনিস খুব ক্লিয়ার, বিক্রমদার কথা থেকে একদম পরিষ্কার বিষয়, যে এখন যেহেতু কেন্দ্র সরকারের এজেন্সি যাদের আন্ডারে, রাজ্য সরকারের এজেন্সি তাদের আন্ডারে, আমরা মোরাললেস ডিসেম্বরের আগে কনভিকশনস উইল বি ওভার। মোরাললেস আমরা সবাইকে দেখতে পাবো যে তাদের সবাইকে আদালত অর্ডার শুনুন, আমি এখানে দাঁড়িয়ে আপনাদের আর্কাইভে, ভারতবর্ষে কি এরকম নিয়ম আছে যে
একটা ট্রায়ালের আগে তাকে নির্ধারিত সময় না দিয়ে 3 মাসের মধ্যে সমস্ত গুটিয়ে ফেলতে হবে, এক্স্যাক্টলি নাকি ছেড়ে দিতে হবে? এই যে বিক্রম দা একটা সেন্টেন্সে দুটো কথা বললেন, একটা জায়গায় বললেন গায়ের জোরে, আরেকটা জায়গায় বললেন আইনের মার পাঁচ ফাঁক দিয়ে, দুটো তো একসাথে হতে পারে না। যখন যেটা যদি আইন থাকে, আইন যখন আছে, আদালতের হয়তো আইনের কাছে তো যাওয়ার অধিকার সবার কাছে থাকে। আরেকটা বিষয় একটু বলতেই হয়, সেটা হচ্ছে এই যে কনস্ট্যান্টলি মাথা হাঁটার কাছে যাওয়া যাবে, সব জায়গায় ধরে ফেলার একটা চেষ্টা করা হবে, এটা যেন কন্টিনিউয়াস ঘন্টার পর ঘন্টা, ঘন্টা খানেকে আটকে না থাকে, এটা যেন কোথাও যায় না। আলো এটা যেন যায়, হ্যাঁ, মানে এটা যেন এখানে আপনি বিচারপতি, ও আদালতে মামলা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির কাছে যেতে বলা হয়েছিল, তিনি প্রেস স্টেটমেন্টে কি দিয়েছিলেন? তিনি বলেছিলেন আমাকে ছেড়ে দেওয়া হলো না, আমি যাব। এই কথাটা আছে, আপনারা রেকর্ড চালিয়ে দেখুন। যখন এই প্রাইমারি দুর্নীতির মামলা বা এসএসসি দুর্নীতির মামলায় ওনার যখন নাম উঠে এসেছিল, ওনার স্টেটমেন্টগুলো দেখুন কি বলেছিলেন তখন। তাহলে এটা কি একটা উপর তলার থেকে এই ধরনের কথা বলা উচিত? ভোটের সময় দাঁড়িয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে। এবং আপনি বিচার শুনুন, বিচারপতিদের অ্যাটাক হয়েছে, বিচারপতিদের অ্যাটাক হয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতির বাড়িতে অ্যাটাক হয়েছে, কলকাতা হাইকোর্টের এজলাসে অ্যাটাক হয়েছে, বিচারপতির ঘরে ঢুকে ঝামেলা করা হয়েছে, বাইরে বিচারপতির ছবির উপরে মারানো হয়েছে। এই ধরনের ঘটনা টাইপ 1 এরর আছে, টাইপ 2 এরর আছে। ফলে তৃণমূল যে ধরনের কীর্তিকলাপ করে গেছে এবং তার ফলে যে ধরনের আগামী দিনে যে ধরনের সরকারকে ব্যবস্থা নিতে হবে, সেই জায়গায় হ্যাঁ উল্টো দিকের বিপদ রয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ যারা হবেন সরকারের, তারাও অনেক সময় এই আগের বিপদগুলোর জন্য তারা বিপদে পড়বেন, কারণ মানুষ আর বিশ্বাসই করবে না। তো আগের সরকার যে ধরনের ঘটনা তৈরি করে গেছেন, এখন রাজনৈতিক কারণে বিজেপির বিরুদ্ধে কেউ লড়াই করতে গেল এবং তিনি ফেঁসে গেলে ওই তৃণমূলের দায়টা তাদের ঘাড়ের উপর পড়বে। একদম শুভময়দা, দুটোই বিপজ্জনক। একটা হচ্ছে প্রতি মুহূর্তে স্পিড ব্রেকার, আর একটা হচ্ছে গোটা রাস্তায় আমি হাম তৈরি করে দিলাম মারাত্মক, আর একটা হচ্ছে আমার কোনো স্পিড ব্রেকার নেই। ওই দুটো ক্ষেত্রেই অসম্ভব বিপজ্জনক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।